ওয়েলকাম অ্যাসেভ লাইফ সায়েন্স কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ দশম শ্রেণীর ইউনিট 3 রোগ এবং স্বাস্থ্যের দ্বিতীয় পাঠ নিয়ে হাজির হয়েছি। আজকে যে সমস্ত জিনিসগুলো আলোচনা হবে সেগুলো হচ্ছে রোগ, এই টিকা বা ভ্যাকসিন কী, টিকা বা ভ্যাকসিনের বিভিন্ন রকম প্রকারভেদ, এছাড়া কি আছে রোগ, বিভিন্ন রকমের যে সমস্ত আমাদের রোগগুলো আছে সেই রোগগুলোর নাম এবং তাদের সামান্য কিছু ডেসক্রিপশন। প্রথমেই যেটা আজকে আমরা পড়ব সেটা হচ্ছে যে টিকা বা ভ্যাকসিন কী। এই টিকা বা ভ্যাকসিন জিনিসটাকে আবিষ্কার করা। টিকা বা ভ্যাকসিন হলো সাধারণত কোনো মৃত বা জীবিত কিন্তু সেই নিষ্ক্রিয় কোনো রোগ জীবাণুর অথবা টক্সিনের সাসপেনশন, মানে টক্সিনের যে লিকুইডটা সেই লিকুইডটা কোনো ব্যক্তির দেহে যদি প্রবেশ করানো হয়, সেই ব্যক্তির দেহে প্রবেশের পর তার শরীরে একটা অনাক্রম্যতার সৃষ্টি হয়। এই নির্দিষ্ট রাসায়নিক পদার্থটাকে বা যেটা প্রবেশ করাচ্ছি সেইটাকেই বলা হবে টিকা বা ভ্যাকসিন। এই টিকা বা ভ্যাকসিনটা সর্বপ্রথম প্রবর্তন করেছিলেন, মানে আবিষ্কার করেছিলেন এডওয়ার্ড জেনার। তিনি গরুর দেহ থেকে বা গরুর পুঁজ থেকে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন। এই টিকাটা আবিষ্কার করার পর তিনি তার নাম দেন ভ্যাকসিন। এই ভ্যাকসিনের কথাটি এসেছে ভ্যাক থেকে, ভ্যাকা, VACCA, ভ্যাকা থেকে এসেছে। ভ্যাকা শব্দের মানে হচ্ছে গরু, অর্থাৎ তিনি গরুর দেহে সর্বপ্রথম ওই টিকাটা পান বলে সেইটাকে নাম দিয়েছিলেন ভ্যাকসিন। আচ্ছা, এবার ভ্যাকসিনের বিভিন্ন রকম প্রকারভেদ আছে। কি কি? টক্সয়েড হলো এক ধরনের ব্যাকটেরিয়ার টক্সিন, অর্থাৎ ব্যাকটেরিয়াল টক্সিনদের টক্সয়েড বলা হয়। বিভিন্ন প্রকার টক্সয়েড আছে, যেমন ডিপথেরিয়া টক্সিন, টিটেনাস টক্সয়েড ইত্যাদি। এরপরে আছে জীবিত ভ্যাকসিন, অর্থাৎ জীবিত কোনো রোগ জীবাণু যদি আমাদের শরীরে প্রবেশ করা হয়, সে জীবিত হলেও কিন্তু সেটা নিষ্ক্রিয়, মানে কোনো কাজ করতে পারবে না বা রোগ সৃষ্টি করতে পারবে না। সেরকম জীবিত ভ্যাকসিনের উদাহরণগুলো কি হবে? BCG হবে, ব্যাসিলাস ক্যালমেট গুয়ারিন, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি মৃত ভ্যাকসিন আমাদের শরীরের বেশিরভাগ ক্ষেত্রেই প্রয়োগ করা হয়, যেমন কলেরা ভ্যাকসিন, টাইফয়েড ভ্যাকসিন, ঠিক আছে, পার্টুসিস ভ্যাকসিন, হেপাটাইটিস V ভ্যাকসিন, এইগুলো সমস্তগুলোই মৃত ভ্যাকসিন, ঠিক আছে। এই গেল ভ্যাকসিনের বিভিন্ন রকম প্রকারভেদ। এরপর আসি রোগ সম্পর্কিত তথ্য নিয়ে। রোগের কারণ আমাদেরকে প্রথমে নির্ণয় করতে হয়। বিভিন্ন কারণে রোগ সৃষ্টি হয়, যেমন শরীরে কোনো যদি রোগ জীবাণু প্রবেশ করে তাহলে আমাদের বিভিন্ন রকমের রোগ হয়, যেমন কলেরা, টাইফয়েড ইত্যাদি। এছাড়া পুষ্টির যদি কোনো অভাব হয়, অর্থাৎ শরীরে যদি আমরা খাদ্যর পরিমাণ, অর্থাৎ খাদ্যের গুণাগুণ যদি সঠিকভাবে না থাকে, তখন আমাদের বিভিন্ন রকমের রোগ হয়। এছাড়াও যদি কারোর অঙ্গ সংস্থানগত, অর্থাৎ কারোর পা ভেঙে যাওয়া, হাত ভেঙে যাওয়া, কোনো শরীরে ক্ষতর সৃষ্টি হওয়া ইত্যাদি কারণে আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ হয়। রোগের শ্রেণীবিভাগ, রোগের কী কী শ্রেণীবিভাগ রয়েছে, অর্থাৎ রোগ কী কীভাবে আমাদের শরীরে সংক্রমণ হয়: ভাইরাস ঘটিত, ব্যাকটেরিয়া ঘটিত, প্রোটোজোয়া ঘটিত, ছত্রাক ঘটিত এবং কৃমিজনিত। আচ্ছা, এই সমস্ত কারণে বিভিন্ন রকম রোগগুলো আমাদের শরীরে আসে। এরপর যেগুলো আমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসে শর্ট কোশ্চেন হিসেবে পড়তে হয় সেগুলো হচ্ছে এপিডেমিক, এন্ডেমিক এবং প্যান্ডেমিক, অর্থাৎ রোগের বিস্তার যেভাবে হয় তার উপর ভিত্তি করে এই জিনিস নামগুলো করা হয়েছে। এপিডেমিক রোগটা কি? এপিডেমিকের আরেকটা নাম হয় মহামারী, অর্থাৎ এটা কি না, যেসব রোগগুলো কোনো এলাকাতে খুব দ্রুত হারে ছড়িয়ে পড়ে সেই রোগগুলোকে বলা হয় এপিডেমিক রোগ, বা সেই রোগের বিস্তারকে বলা হয় এপিডেমিক। আচ্ছা, এই রোগে প্রচুর সংখ্যক মানুষ আক্রান্ত হয়, ঠিক আছে। এই রোগগুলো কি উদাহরণ হবে না, যেমন প্লেগ রোগটা একটা নির্দিষ্ট অঞ্চলে, যেমন সুরাটে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে অনেকভাবে খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল। এরপর এন্ডেমিক কি না, যেসব রোগগুলো একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকে সেই রোগগুলোকে বলা হয় এন্ডেমিক, অর্থাৎ এরা সেই নির্দিষ্ট জায়গা ছাড়া বাইরের কোনো জায়গাতে ছড়াবে না। এগুলো কি
এগুলো হচ্ছে কি, হিমালয়ের পাদদেশে গয়টা রোগ যেটা আমরা বলি, সেই গয়টা রোগটা হচ্ছে এন্ডেমিক। আরেকটা হচ্ছে প্যান্ডেমিক, বর্তমানে যেই রোগটা সব থেকে ভাইরাল, করোনা ভাইরাস যেই রোগটা, সেই রোগটা হচ্ছে সব থেকে বেশি ছড়াচ্ছে। তার মানে কি না, এই রোগটা খুব দ্রুত এবং সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে, খুব অল্প সময়ের মধ্যে খুব দ্রুত সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এই বিশ্বব্যাপী ছড়ানোকে বলা হবে প্যান্ডেমিক রোগ। অনেকে প্যান্ডেমিককে মহামারী হিসাবে বলে থাকে, কিন্তু এটা ভুল। প্যান্ডেমিক মানে হচ্ছে খুব দ্রুত হারে সারা বিশ্বে ছড়ানো, এটাকে বলা হয় প্যান্ডেমিক। যেমন আমাদের এডস ভাইরাসটা, এডস রোগটা, এইচআইভির যেই ভাইরাসের যেই ছড়ানোটা, সেটাকে এডস বলা হয়। এডস রোগটা আমাদের প্যান্ডেমিক রোগ। এছাড়াও করোনা ভাইরাস এসছে, করোনা ভাইরাসটা আমাদের প্যান্ডেমিকের পর্যায়ে অন্তর্ভুক্ত হয়েছে। ঠিক আছে, এবার যেটা জানতে হবে সেটা হচ্ছে প্যাথোজেন। প্যাথোজেন কি না, আমাদের এই রোগগুলো সৃষ্টি করার জন্য যেই এজেন্টগুলো দায়ী তাকে বলা হবে আমাদের প্যাথোজেন। অর্থাৎ যে রোগ সৃষ্টি করে তাকেই বলা হবে প্যাথোজেন। কি কি প্যাথোজেন হতে পারে? বিভিন্ন রকম ছত্রাক, প্রোটোজোয়া, ভাইরাস, ঠিক আছে, ইত্যাদি, এগুলোকে বলা হবে প্যাথোজেন। এরপর আমরা কি জানবো? এরপর আমরা বিভিন্ন রোগ সম্পর্কে জানবো। আমাদের সাধারণত 3টে রোগ নিয়ে আমরা আলোচনা করব। এই রোগগুলো কি করতে হয় না, এই রোগের নাম জানতে হয়। পরীক্ষাতে যে কোনো একটা করে রোগের নাম, তার প্যাথোজেনের নাম অর্থাৎ কে রোগটা সৃষ্টি করে, তার বিস্তার পদ্ধতি এবং সেই রোগের লক্ষণগুলো কী কী, এবং তার প্রতিকার অর্থাৎ চিকিৎসা পদ্ধতি, এই সম্বন্ধে আমাদের জানতে হবে। ঠিক আছে, পরীক্ষায় 3 নম্বরের একটা কোশ্চেন এখান থেকে পাবে। ঠিক আছে, এই 3টে রোগের ডেসক্রিপশন আমরা জানব। এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে ফাইলেরিয়া রোগ, ফাইলেরিয়াসিসের আরেকটা নাম হচ্ছে গোদরোগ। এই গোদরোগের যেই বাহকটা, সেই বাহকটার নাম হচ্ছে স্ত্রীকিউলেক্স মশা। বাহকটার নাম লেখা হয়নি, বাহকটা হচ্ছে কি স্ত্রীকিউলেক্স মশা। এই স্ত্রীকিউলেক্স মশা যেই প্যাথোজেনটিকে বহন করে সেটা হচ্ছে উইচেরিয়া ব্যানকপ্টি, এটাকে গ্রোথ কৃমি বলা হয়। এই ফাইলেরিয়াসিস রোগটি লক্ষণ কী কী? ফাইলেরিয়াসিস রোগের প্রধান লক্ষণটা হচ্ছে যে আক্রান্ত স্থানে প্রদাহ সৃষ্টি হবে, অল্প জ্বর, লসিকাবাহ শক্ত হয়ে গিয়ে টান টান উত্তেজনার সৃষ্টি হবে এবং আক্রান্ত স্থানটি ফুলে উঠবে। এই রোগের বেশিরভাগ ক্ষেত্রে যে অংশগুলি পরিলক্ষিত হয় অর্থাৎ লক্ষণগুলি দেখা যায় সেগুলো হচ্ছে হাত এবং পায়েতে চামড়াগুলো প্রচুর পরিমাণে ফুলে ওঠে, জাস্ট লাইক এ এলিফ্যান্ট, অর্থাৎ হাতির পায়ের মতো ফুলে ওঠে। এই রোগটাকে এর জন্যই বলা হয় এলিফ্যান্টিয়াসিস। এই রোগের যে সমস্ত অর্থাৎ উইচেরিয়া ব্যানকপ্টির লার্ভা দশা যদি আক্রমণ করে তাকে বলা হয় মাইকোফাইলেরিয়া। এই লার্ভা দশাটাকে বলা হয় মাইকোফাইলেরিয়া। এই মাইকোফাইলেরিয়া রোগ অংশটি সব থেকে বেশি পরিমাণে রোগের সৃষ্টি করে। এই রোগের চিকিৎসা পদ্ধতি কি? যদি পরিণত কৃমি আক্রমণ করে তখন আর্সেনামাইড ব্যবহার করা হয়। এখানে দেখা যাচ্ছে যে আর্সেনামাইড, এবং এই হেট্রাজানটা ব্যবহার করা হয় কোথায় না, যদি ওই মাইকোফাইলেরিয়া বা লার্ভা দশার যদি বিনাশকরণ করতে হয় তখন হেট্রাজান ব্যবহার করা হয়। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অ্যাসকেরিয়াসিস রোগের যেই প্যাথোজেনটা, সেই প্যাথোজেনটার নাম হলো অ্যাসকারিস লুম্বিকয়েডিসটিকে গোল কৃমি বলা হয়। এই রোগের বিস্তার কিভাবে হয়? এই রোগ যদি আমরা খালি পায়ে কোনো আবর্জনাযুক্ত জায়গাতে যাই কিংবা মলমূত্র ইত্যাদির উপর পা দিই তখন এই গোলকৃমি আমাদের শরীরে প্রবেশ করে। এছাড়াও যদি শাকসবজি অর্থাৎ না ধুয়ে যদি শাকসবজি খাই তাহলে গোলকৃমির লার্ভাগুলো আমাদের শরীরে প্রবেশ করতে পারে। এই রোগের লক্ষণ কি? এই রোগের লক্ষণ দেখা যাচ্ছে যে পেটে অসহ্য যন্ত্রণা হবে, বমি ভাব দেখা দেবে, পাতলা পায়খানা সৃষ্টি হবে যাকে আমরা উদারাময় বলি, ঘুমের ঘোরে দাঁত কিরমির করবে,
এবং মলের সাথে সাদা গোল কৃমি নির্গমন ঘটবে। এই রোগের চিকিৎসা পদ্ধতি, এই রোগ যদি হয় তাহলে আমাদের অ্যান্টি হেলমিন্থ ড্রাগ ব্যবহার করতে হবে, হেট্রাজান, টেট্রামিজন এবং হেলমাসিড সিরাপ। আচ্ছা, এই সমস্ত জিনিসগুলো অর্থাৎ এই সমস্ত ড্রাগগুলো আমাদের একমাত্র চিকিৎসকের পরামর্শে আমাদের গ্রহণ করা উচিত। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে নিউমোনিয়া। এই রোগটি যে প্যাথোজেনটা সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি নামক এক ধরনের ব্যাকটেরিয়া। এর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 1 থেকে 3 দিন। ইনকিউবেশন পিরিয়ড কি না, কোনো রোগ যদি আমাদের শরীরে প্রবেশ করে অর্থাৎ শরীরে প্রবেশ করার পর কিছুদিন অন্তর সেই রোগের বহিঃপ্রকাশ ঘটে অর্থাৎ সেই রোগটি আমাদের শরীরে হয়। এই যে রোগটি প্রবেশের পর থেকে রোগটির সৃষ্টি হওয়ার সময়কালকে বলা হবে ইনকিউবেশন পিরিয়ড। তাহলে এখানে এদের ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 1 থেকে 3 দিন। নিউমোনিয়া 2 প্রকারের হয়, একটা হচ্ছে ব্রঙ্কো নিউমোনিয়া আর একটা হচ্ছে লোবার নিউমোনিয়া। এই নিউমোনিয়া রোগের লক্ষণগুলো প্রধানত কী কী? সর্দি কাশি, আচ্ছা, কাঁপুনি দিয়ে জ্বর, বুকে অসহ্য ব্যথা এবং সেই সঙ্গে শ্বাসকষ্ট অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিতে না পারা। এছাড়াও আছে মাথার যন্ত্রণা। আর কি কি না, রক্তে অক্সিজেনের ঘাটতি। রক্তে অক্সিজেনের ঘাটতি দেখার ফলে আমাদের নখ এবং ঠোঁটের বর্ণ নীল হয়ে যায়। এই রোগের চিকিৎসা পদ্ধতি কি? অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শে। এই অ্যান্টিবায়োটিকগুলো কি কি? এরিথ্রোমাইসিন, টেট্রাসাইক্লিন এবং অ্যাম্পিসিলিন জাতীয় ওষুধ এই রোগের মহৌষধ হিসাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, এটা আসছে সেটা হচ্ছে ড্রাগ। এই ড্রাগ জিনিসটা কি না, WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা ড্রাগের সংজ্ঞা দিয়েছেন, যেখানে বলা হচ্ছে যে ড্রাগ হচ্ছে এমন সব পদার্থ যেগুলো জীবিত মানুষ যদি গ্রহণ করে তাহলে তার শরীরে এক বা একাধিক স্বভাবের পরিবর্তন হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এই ড্রাগকে সাধারণ ভাষায় আমরা যেটা বলি সেটা হচ্ছে মাদক। এই মাদক বিভিন্ন রকমের হয়, যেমন এখানে দেখা যাচ্ছে সিডেটিভ ড্রাগ। সিডেটিভ কই? বারবিচুয়েট। এই বারবিচুয়েট বা সিডেটিভ ড্রাগগুলো কী কী না, মস্তিষ্কের কাজকর্মের যে হার সেটা কমিয়ে দেয়, মনে শান্ত ভাব আসে, শিথিলতা এবং প্রচুর পরিমাণে ঘুম হয়। পরে দেখা যাচ্ছে ট্রাঙ্কুলাইজারের উদাহরণ হচ্ছে মদ এবং ভ্যালিয়াম। এই মদ এবং ভ্যালিয়ামটা কি না, মদ এবং ভ্যালিয়ামটাও মনের মধ্যে অর্থাৎ মনের যে শান্ত ভাবটা সেই শান্ত ভাবটা সৃষ্টি করে। এখানেও শিথিলতা আনে, মনের শিথিলতা অর্থাৎ চুপচাপ মানুষ নির্ঝুম হয়ে যায় এবং প্রচুর পরিমাণে ঘুম আসে। তারপরে আসছি ওপিয়েট ড্রাগের উদাহরণ হচ্ছে হেরোইন, মরফিন ইত্যাদি। এই ওপিয়েট ড্রাগগুলোকে চেতনানাশক বলা হয়। বিভিন্ন রকম আফিম, মরফিন এগুলো হচ্ছে চেতনানাশক ড্রাগ। এগুলো কি যন্ত্রণা, মানুষের যে যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা সেগুলো কমিয়ে দেয়, মস্তিষ্কের কাজকর্ম বন্ধ করে দেয়। তারপরে আসছি হ্যালুসিনোজেনিক ড্রাগগুলোর উদাহরণ হচ্ছে গাঁজা, এলএসডির পুরো নামটা লেখা আছে লাইসার্জিক অ্যাসিড ডাই ইথালামাইড। এই এলএসডি বা হ্যালুসিনোজেনিক ড্রাগগুলি কী করে, আমাদের মোহচ্ছন্ন করে দেয়, অর্থাৎ কোনো একটা বিশেষ মাথার মধ্যে একটা বিশেষ জায়গা বন্ধ করে দেয়, অর্থাৎ সমস্ত চিন্তা ভাবনা, মানসিক যে চিন্তা ভাবনা সেগুলো বন্ধ করে দেয়, সরাসরি এগুলো স্নায়ুতন্ত্রের উপর প্রভাব ফেলে, মোহচ্ছন্ন করে দেয়, চিন্তার বিকৃতি ঘটায়। ঠিক আছে, এগুলোকে বলা হয় হ্যালুসিনোজেনিক ড্রাগ। এরপর সেই ড্রাগের কতকগুলো কারণ, মানে ড্রাগ ব্যবহার করলে মানুষের কী কী ক্ষতি হতে পারে। এই ড্রাগ মানুষের জীবনে একটা নেগেটিভ প্রভাব ফেলে। ঠিক আছে, এই ড্রাগের জন্যে মানুষ বিভিন্ন রকম সামাজিক জটিলতা দেখা যায়, পথ দুর্ঘটনা, বিশেষ করে শিল্প দুর্ঘটনা, ওষুধের উপর নির্ভরতা বৃদ্ধি হয়, আর্থিক দারিদ্রতার সৃষ্টি করে, বিবাহ বিচ্ছেদ সৃষ্টি করে এবং বিভিন্ন দুর্নীতিমূলক কাজ সৃষ্টি করে। এই মাদক থেকে মানুষকে প্রতিহত করার কী উপায়?
এই মাদক থেকে মানুষের জন্য চিকিৎসা পদ্ধতি বিশেষ কিছুই নেই, তবে বেশ কিছু চিকিৎসার মাধ্যমে মাদক থেকে মুক্ত করা যায়। যেমন ডিটক্সিফিকেশন হচ্ছে মাদক থেকে মানুষকে বাঁচানোর উপায়, একটা চিকিৎসার পদ্ধতির নাম। ঠিক আছে, এছাড়াও যে জিনিসটা দিয়ে মদ অর্থাৎ বাজারে যে সমস্ত যে মাদকের থেকে রেহাই পাওয়ার যে উপায়, সেই ওষুধগুলো কতগুলো পাওয়া যায়, সেই ওষুধটার নাম হচ্ছে ডাইসালফিরাম। এই ডাইসালফিরাম ব্যবহার করে মানুষের যেই মাদক থেকে ছাড়ানোর উপায় হিসাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। আচ্ছা, আজকে রোগ এবং স্বাস্থ্য চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। পরবর্তী ভিডিওতে আমরা খাদ্য উৎপাদনের উন্নতি সাধন এই চ্যাপ্টারটা আলোচনা করব। ধন্যবাদ।